অধীর চৌধুরী নিজের দল নিয়ে মাথা ঘামান। তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসে একাধিক প্রজন্মের নেতারা রয়েছেন, এটা পরিবারের মতো। ফলে ইস্যুভিত্তিক কোথাও কোনো যদি মতপার্থক্য দেখাও যায়, তাহলেও যুদ্ধের ময়দানে, ইলেকশনের ময়দানে, মানুষের পরিষেবার কাজে, উন্নয়নের অভিযানে তৃণমূল কংগ্রেস এক, ঐক্যবদ্ধ, সুসংহত থাকে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। উল্টে এই কংগ্রেস, অধীর চৌধুরীর কংগ্রেস, তাদের দিল্লির নেতৃত্বের অবস্থান দেখুন, কার প্রতি কার আস্থা আছে, কার প্রতি কার অনাস্থা। সেখানে সিনিয়র জুনিয়র কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আগে নিজের দল সামলান। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে নবীন প্রবীণ একসঙ্গে মিলে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। আর কংগ্রেস শূন্য পেয়েছিল, তো শূন্যের জগতের নেতারা যেন বড়দের নিয়ে মাথা না ঘামায়। তো অধীর চৌধুরী নিজে বিজেপির লোক, বিজেপির দালালি করেন। অধীর চৌধুরী যখন 21 সালে যখন তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাচ্ছে বাংলায়, তখন এই অধীর চৌধুরীরা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে অ্যান্টি বিজেপি ভোট ডিভাইড করে বিজেপিকে সুবিধা করে দিয়ে গেছিলেন, চেষ্টা করেছিলেন, শূন্য পেয়েছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে। ফলে এ তো বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস আই। সে তো পশ্চিমবঙ্গে অধীর চৌধুরী তো বিজেপির বড় দালাল। দিলীপ ঘোষও এই নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে তিনিও মন্তব্য করছেন এবং সেখানে বলছেন, যদি কিছু নাই থাকে আপনাদের মধ্যে দ্বন্দ্ব, তাহলে সব নেতারা কেন তার ক্লারিফিকেশন দিচ্ছেন? আমার যখন উঠেছে আগুন নিশ্চয়ই ধরে। আমার সব থেকে খুব মজা লাগছে, আমোদ লাগছে যে তৃণমূল কংগ্রেস নিয়ে প্রবল ব্যস্ত আছেন বিজেপি, সিপিএম, কংগ্রেসের নেতৃত্ব। তাদের সময় নষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে সুব্রত বক্সিদের মতো সিনিয়ররা রয়েছেন, আবার পরবর্তীকালে আসা জুনিয়ররা রয়েছেন। সবাই মিলে মিশে তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। নিজেদের পার্টির কোনো ঠিক নেই এই অপোজিশনগুলোর, তারা এসছে তৃণমূল নিয়ে মাথা ঘামাতে। আমাদের দলের এটা একটা গণতন্ত্র, আমরা বাংলার স্বচ্ছভাবে আমাদের দলটা চলে। এখানে যদি কোনো ইস্যুভিত্তিক কোনো মতপার্থক্য হয়, এটা মানুষের কাছে কোনো গোপন কিছু থাকে না। এই দলটায় গণতন্ত্র আছে। আবার এরাই একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, নির্বাচনে লড়াইটা লড়ে এবং তৃণমূল কংগ্রেসকে মানুষ সমর্থন করেন। ফলে যে পার্টিগুলোর মধ্যে গণতন্ত্র নেই, গোষ্ঠীবাজি, নেতৃত্ব নিয়ে তো কংগ্রেসের শেয়ার কর্তব্য নয়। সিপিএমেও আমরা তাই দেখেছি, বিজেপিতেও তাই দেখেছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। আমার মজা লাগছে যে বিরোধী নেতারা তৃণমূল নিয়ে এত মন দিয়ে তারা তৃণমূলের দিকে তাকিয়ে তৃণমূলের চর্চায় ব্যস্ত, তৃণমূলের নাম জপ করে চলেছে এই বিরোধী নেতারা। হয়তো খারাপ কথা বলছে, দুদিন বাদে দেখবে যে তারাও সব তৃণমূলের নিজেদের মাথার মধ্যে ঢুকে গেছে এবং তারা সব তৃণমূলের ভক্ত হয়ে গেছে। পুরো তৃণমূলের অমুক উনি এই বললেন। ছোটবেলার ইতিহাস বইয়ের কে কি বলেছিল উদ্ধৃতিগুলো মনে নেই। সিপিএম, বিজেপি আর কংগ্রেস তৃণমূলের অমুক নেতা এই বললেন, তৃণমূলের অমুক নেতা এই বললেন, তৃণমূলের অমুক নেতা। এই তো তৃণমূলে ডুবে আছে, তৃণমূলের প্রতি প্রেম, এই তো জোয়ার বইছে প্রেমের। যে তৃণমূলে ডুবে আছে, এদের মন প্রাণ তৃণমূল নির্ভর। ফলে ভোটের সময় যখন এই নেতারাই, এই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন, এই সুব্রত বক্সি দাঁড়াবেন, এই ফিরহাদ হাকিম দাঁড়াবেন, এই সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন, পরের প্রজন্মের নেতৃত্ব দাঁড়াবেন, এক কাট্টা হয়ে মানুষের কাছে ভোট চাইবেন এবং মানুষ ভোট দেবেন। বলছি, আপনি যে ঐক্যবদ্ধভাবে তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধ তৃণমূলের সুব্রত বক্সির মধ্যে সিনিয়র লিডারদের কি ভূমিকা থাকে? তারা সিনিয়র, যারা সিনিয়র তাদের নির্দিষ্ট ভূমিকা
সেখানে থাকবে, পুরোদস্তুর থাকবে। একটা পরিবারে কিরম হয়, যতক্ষণ ফিজিক্যালি মেন্টালি ফিট আছেন ততক্ষণ একরকম রোল, যতক্ষণ যদি তারপরেও বয়সের কোনো কারণ ঘটে তাহলে একেবারে তাদের অভিজ্ঞতা, তাদের আত্মত্যাগ, তাদের লড়াই সংগ্রাম, পরামর্শদাতা, দলের বিভিন্ন পদে নিশ্চিতভাবে সংগঠনে থাকবেন। এখানে কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো জায়গা নেই। তৃণমূল একটা বড় পরিবার, তো সেখানে যার প্রথম এবং শেষ কথা হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেই 3, 4, 5টি প্রজন্মকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন রাজনীতিতে। তো ফলে সিনিয়ররাও থাকবেন, জুনিয়ররাও থাকবেন, এই করেই তো আমি বলছি তৃতীয়বারের সরকার গঠন হয়েছে। তো এইভাবেই এটা সময়ের সঙ্গে এটা চলতে থাকবে। এখন কি নবীন প্রবীণ ভারসাম্যে কোথাও অভাব দেখা দিচ্ছে, যার জন্য নানা প্রশ্ন? না, এটা একেবারেই অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমাদের দলের থেকে অনেক বেশি এই সমস্যাগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টিতে, এই সমস্যা কংগ্রেসে, এই সমস্যা সিপিএমে ছিল। একটা সময় জ্যোতি বসু, হরকিষাণ সিং সুরজিৎদের বিরুদ্ধে প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরিদের একটা অবস্থান ছিল, তখন এই ধরনের ফাটল আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি কংগ্রেসে তো কতজন তো ওয়ার্কিং কমিটি থেকে বেরিয়ে গেলেন বা ঢুকলেন, কিন্তু চোখের ওপর দেখা গেল। আবার তারপরে বিজেপিতে যে কয়েকজনকে ধরে কি একটা মার্গদর্শক মণ্ডলী বলে কোথায় পাঠিয়ে দিয়ে নরেন্দ্র মোদীরা পুরোটা দখল করে বসে রইলেন। তৃণমূল কংগ্রেসে তো এই সমস্ত বিষয় নেই। এই প্রবীণ নবীন সংঘাতটা তো সিপিএম বিজেপি কংগ্রেসের ট্র্যাডিশন। তৃণমূলে তো শেষ কথা মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি। এবার এত বড় দল, পথ চলতে গেলে ইস্যু ভিত্তিক দু একটা মত পার্থক্য থাকলেও আসল সময়, লড়াইয়ের সময়, কঠিন সময় সবাই এক এবং ঐক্যবদ্ধ। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীও বলছেন প্রবীণদের সফটওয়্যার আপডেট করে নেওয়া। আমি শুনিনি, আমি নারায়ণবাবু কি বলেছেন আমি শুনে নেব। না, সেটা তো আমার ফোন নিয়েও সেসব সমস্যা, আমি ফোন অত বুঝি না, এবং সেগুলো তো সব মাঝে মাঝে ফোনে সব আসে যে আপডেট ইওর ফোন, তখন ফোন চালু রাখতে গেলে আপডেট করতে হয়। নেতাই গণহত্যা মামলায় গণহত্যার শহীদদের স্মরণ সভায় তাকে যেতে দিতে হবে, গতবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তারপরে হয়রানি করা হয়েছে। এই নিয়ে আবার কলকাতা হাইকোর্টে জয় সেনগুপ্ত এজলাসে শুভেন্দু। এটা সম্পূর্ণ আদালতের বিষয় এখন, ফলে এই নিয়ে কোনো মন্তব্য করতে যাব না। শুভেন্দু অধিকারী যেন মনে রাখেন, তখন গোটা আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আন্দোলন ছিল। নেতাইয়ের মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। উনি যে কবার গেছেন মমতাদির নির্দেশে, মমতাদির দূত হয়ে গেছেন। ফলে উনি এখন যাচ্ছেন শুধু কুৎসা করতে এবং উস্কানি দিতে। সিপিএম এর সেদিনকার হারমাদ্রা আজকে বিজেপিতে আছে এবং শুভেন্দুর সঙ্গে ঘুরে বেড়ায়, সেটা নন্দীগ্রাম হোক বা নেতাই হোক। তো সুতরাং সেদিনকার যারা নরঘাতক তারা তো সেই এখন বিজেপিতে নাম লিখিয়েছে, তারাই, তাদের নিয়ে শুভেন্দু অধিকারী শহীদের বেদিতে মালা দেয়, এটা অত্যন্ত দ্বিচারিতা। স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে নিয়োগ করা হয়েছে এক্সেন্ডেলে, সেটাও শুভেন্দু অধিকারী বলেছেন এটা হচ্ছে অবৈধভাবে। ওর গা জ্বলছে, ওর গা জ্বলছে। শীতকাল, স্কিনে প্রবলেম হচ্ছে, একটু ভেজলিন মাখুক শুভেন্দু, যা হচ্ছে গা চিড়বিড় করছে। আরে কোথায় কে ডিজি হয়েছে, কে স্বরাষ্ট্র সচিব হয়েছে, তাও এই ওই ওর সহ্য হচ্ছে না। এই শীতকালে কারোর স্কিনে প্রবলেম হয়, তো স্কিনে প্রবলেমের জন্য ভেজলিন যদি ঠিকঠাক সময় মতো বা বিভিন্ন ধরনের সাবান টাবানগুলো যদি মাখে, আমার মনে হয় ঠিকঠাক করে চান করুক, সাবান মাখুক, এগুলো ঠিক হয়ে যাবে। না অতটা না, ওটা ওইটুকু, এত কোটি টাকা তুলেছে, লুট করেছে, 2-4টে সাবান কিনতে পারবে না। সকাল থেকে দেখা যাচ্ছে হচ্ছে বিভিন্ন বাড়িতে গ্রামাঞ্চলে আরএসএস ভিএইচপি যারা রয়েছেন তারা রাম মন্দিরের অক্ষত চাল রেপ্লিকা নিয়ে তারা পৌঁছচ্ছেন, এবং মানে জেলা জুড়ে ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ পত্র দেওয়া হচ্ছে। দেখুন, যদি উন্নয়নের কোনো কথা বলতেন তাকে স্বাগত জানাতাম, কিন্তু এটা যাচ্ছেন ধর্মের বিষয় নিয়ে।
ফলে বিজেপি উন্নয়নের রাজনীতিতে পিছিয়ে পড়েছে, জনবিরোধী নীতি নিয়ে চলে, বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত। তাই বিজেপির রাজনৈতিক ঘাটতি মেটাতে এই ধর্মকে নিয়ে এখন বাড়ি বাড়ি যেতে যাচ্ছেন আরএসএস এর সংঘ পরিবারের সদস্যরা। এবার রাম আমাদের কাছেও পরম পূজনীয় ভগবান, রামকে পুজো করা, রামের মূর্তি, রামের মন্দির, এর মধ্যে তো দোষের কিছু নেই। কিন্তু প্রবলেম হচ্ছে বিজেপি তাদের রাজনৈতিক নীতির দেউলিয়া ঢাকতে ওরা ভগবান রামকে ইলেকশন এজেন্ট হিসেবে ব্যবহার করেন, পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ব্যবহার করেন। রামকে নিয়ে এই রাজনীতিতে জড়ানো আর রুটি কাপড়া আর মাকানের ইস্যু থেকে ডাইভার্ট করার জন্য রামকে ব্যবহার করা, এইটা আমাদের আপত্তি। আর 2 নম্বর হচ্ছে বিজেপির যারা বাড়ি বাড়ি যাচ্ছেন তারা খুব সাবধানে যাবেন। তার কারণ দিলীপ বাবুর লোকেরা ধরুন শুভেন্দুবাবুর সমর্থকদের বাড়ি ঢুকে গেছেন, কেলেঙ্কারি কাণ্ড হবে। আবার ধরুন শুভেন্দুবাবুর লোকেরা সুকান্ত বিজেপির বাড়ির লোকেদের ঢুকে গেছেন, আর এক সর্বনাশ। তারপর ধরুন 100 দিনের কাজ করার পর কোনো শ্রমজীবীকে কেন্দ্রীয় সরকার তার টাকা দেয়নি, টাকার বদলে ধর্ম পড়াতে গিয়ে হাজির হয়েছে, সেই মানুষ নিশ্চিত সমানভাবে রিয়াক্ট করবেন না। ফলে বাড়িগুলো খুব, ওদের লোকজন কম, খুব কমই বাড়িতে যাবে, একটু দেখে শুনে গেলে ভালো হয়। কাঁথিতে চেয়ারম্যান সুবর্ণন্দার বিরুদ্ধে আজ অনাস্থা আনা হয়েছে এবং তাকে দলের তরফে পুরমন্ত্রী তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাহলে কি তিনি কোনো নির্দেশ মানছেন? এটা সাংগঠনিক যারা দেখার তারা দেখছেন, এই মুহূর্তে এটা নিয়ে প্রকাশ্যে কিছু বলবো না। আর 7ই জানুয়ারি ডিআরফাই ব্রিগেড, তারা বলছে জনতার ব্রিগেড, ঢল নামবে মানুষের। দেখুন, 7ই জানুয়ারি একটি ব্রিগেড আছে এবং সেটি সিপিএম এর ডাকা। এখন সিপিএম এই ব্রিগেডকে কেন্দ্র করে বহু বড় বড় কথা বলছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা এর আগেও সিপিএম এর ব্রিগেড দেখেছি। সিপিএম, কংগ্রেস, আইএসএফ সব মিলে তারা ব্রিগেড করেছেন এবং তারপরে সিপিএম শূন্য পেয়েছেন। তো সুতরাং ব্রিগেড চলো এই বলে কিছু লোককে আনা, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। এই যে হুঙ্কার, ব্রিগেড করছি, রেজাল্ট বেরোনোর পর দেখবো যে বিজেপি কতখানি ভোট সিপিএম থেকে পেল। যারা বিজেপিকে ভোট দেবেন তারাই তো লাল ঝান্ডা হাতে ব্রিগেডে ছিলেন। সিপিএম এর ভোট কমছে, সিট কমছে, আর বিজেপির ভোট বাড়ছে, সিট বাড়ছে, তৃণমূলের তো কমেনি। তাহলে সিপিএম এর ব্রিগেড ভরানো বা 2-1টা মিটিং মিছিল করাটা কোনো বড় কাজ না। বড় কাজ হচ্ছে ব্রিগেড চলো বলে যাদের আনছে, ব্রিগেড থেকে ফিরে তারা কাকে গিয়ে ভোট দিচ্ছে। সিপিএম এর ভোটটা সিপিএম এর কাছে নেই। কিছু ব্যক্তি আছেন যারা তৃণমূলের উন্নয়ন, বিভিন্ন পরিষেবায় সন্তুষ্ট হয়ে তারা ভোটটা দেওয়ার সময় যাদের বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী থেকে সবুজ সাথী, কৃষক বন্ধু থেকে রূপশ্রী, তারা তৃণমূল কংগ্রেসকেই সরাসরি ভোটটা দিয়ে দেন। আবার অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে কিছু কমরেড বিজেপিকে ভোটটা দিয়ে দেন। সিপিএম এর ভোটটা কোথায়? তা এই যে ফেসবুক পোস্টার, 4টে মিছিলও না হলো, ব্রিগেডেও না হয় কিছু লোক গেল, কিন্তু ভোটটা কোথায়? ব্রিগেড ভরিয়ে ভিড় দেখিয়ে তো ভোট ভরছে না, সিপিএম এর ভাড়া তো শূন্য। ফলে কাকের বাসায় কোকিল ডিম পেড়ে যায়, সিপিএম এর ব্রিগেড হচ্ছে কাকের বাসায় কোকিলের ডিম টাইপের। কাকের বাসা হবে ওটা, আর ডিম যাচ্ছে অন্য জায়গায়। সুজন চক্রবর্তী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে গোলমাল, এই ব্যাপারটা এটা একটা পুরো নাটক। আসলে জ্বলন্ত ইস্যুগুলো রাজ্যের বিরুদ্ধে যেটা আছে সেগুলো অন্যদিকে মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, অথবা বিজেপিকে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখুন, ওনারা বাইরে থেকে সব অবান্তর কথাবার্তা বলছেন। নিজেদের পার্টিটাকে নিয়ে মাথা ঘামালে 4%, 5% ভোটে নামতে হতো না। সুজনদাকে অনুরোধ করব, আমি জানি আপনি অত্যন্ত দুঃখে আছেন, কারণ ওখানে লড়াইটা হচ্ছে সেলিম সিপিএম বনাম সুজন সিপিএম। সুজনদার যথেষ্ট দক্ষ নেতা, সিপিএম এর মধ্যে যারা আছেন তাকে কোণঠাসা করে রেখে যেভাবে মোহাম্মদ সেলিম পদ দখল করেছেন এবং সেলিমপন্থীরা আলিমুদ্দিন দখল করেছেন, এটা সহ্য করতে পারছে না সুজন চক্রবর্তী। সেই ফ্রাস্ট্রেশনটা অন্যদিকে বেরিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে একাধিক জায়গায় ট্রাক চালকরা আন্দোলন
হ্যাঁ, কেন্দ্রের এই নীতিটা, ন্যায় সংহিতার বিষয়টা, এটা একটা বিপজ্জনক দিকে যাচ্ছে। এই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাড়াহুড়ো করে এসব বিল আইনে পরিণত না করতে। কিন্তু তারা তো বিরোধীদের, তৃণমূলকে সব বার করে দিয়ে একতরফায় সব করেছেন। ফলে ট্রাক চালকরা এই বিপদ দেখতে পাচ্ছেন, তারা প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন। আরও বিভিন্ন ক্ষেত্রে এই বিপদটা বড়সড় চেহারা নিতে পারে, সেগুলো আমরা নজর রাখছি। রেলমন্ত্রী আগে রেলের শূন্য পদগুলো পূরণ করুন। রেলমন্ত্রী আগে লোকাল ট্রেনগুলোকে সময়ে চালান। রেলমন্ত্রী আগে দূরপাল্লার ট্রেনগুলোর সার্ভিস যথাযথ ব্যবস্থা করুন। রেলমন্ত্রী আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের করে যাওয়া রেল প্রকল্পগুলোকে যথাযথ টাকা দিন, ফান্ডিং করুন এবং পশ্চিমবঙ্গের উন্নয়নে সেগুলোর কাজ করতে দিন। তিনি রাজনীতি করছেন। অত্যন্ত আপত্তিকর কাজ যে সেখানে ট্রাক চালকরা একটা নির্দিষ্ট যন্ত্রণা থেকে বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে ইউপিতে ট্রিগার হ্যাপি পুলিশ গুলি চালিয়ে দিচ্ছে। এটা তো স্বাস্থ্যকর জিনিস নয়। কেন্দ্রীয় সরকার জোর করে একটা দমন পীড়নের আইন চাপিয়ে দেবে, আর গরিব পরিযায়ী শ্রমজীবী ট্রাক চালকরা তারা আন্দোলন করতে শুরু করলে সেখানে গুলি চালাবে। আমরা তীব্র নিন্দা করছি এবং কেন্দ্রীয় সরকারকে গোটাটা পুনর্বিবেচনা করার অনুরোধ করছি। কাঁথির প্রসঙ্গের কথা আপনি আগেও বলেছেন, কিন্তু বলছে যে আপনাদের দল, আপনারা ওনাকে সম্মানজনক শর্তে সরে যাবার অনুরোধ আগেও রেখেছিলেন, তারপরেও যে উনি আচরণ করে গেলেন, তাতে কি মনে হয় যে উনি কাঁথির অধিকারী পরিবারের কথা শুনেই আচরণ করছেন? কাঁথির ক্ষেত্রে যা ঘটছে তাতে পর্দার আড়ালে কে বা কারা আছেন সেটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। মানুষ সেটা বোঝেন। কাদের সঙ্গে সর্ষের মধ্যে ভূত কথাটা তো আর এমনি এমনি আসেনি। সেই সব মুখোশগুলো খুলে যাচ্ছে। এর বাইরে কিছু বলবো না। দলের নেতৃত্ব বিষয়টা দেখছে। তাদের কিছু সমস্যা থাকলে সরকারের সঙ্গে কথা বললেই জট খুলে যাবে। দুটো মামলার বিষয় আছে যে প্রাথমিক দুর্নীতি মামলায় আজকে অমৃতা সিনহা এজলাসে রিপোর্ট দিয়েছে সিবিআই, এবং তাতে দাবি করা হচ্ছে যে 17টা পুরসভায় ওয়েলসিলের সংস্থার মাধ্যমে 1829 জন অবৈধ নিয়োগ হয়েছে, সিবিআই জানিয়েছে। দেখুন, এটা সম্পূর্ণভাবে একটা আদালতে সিবিআই এর রিপোর্ট। এবার এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। ফলে এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। যদি কোনো তদন্ত হয় আমরা আশা করতে পারি, আমরা আশা করব যে কেন্দ্রীয় সরকার, তাদের বিজেপি যেন কোনো রাজনৈতিক লক্ষ্যে, রাজনৈতিক এজেন্ডায় না থেকে নিরপেক্ষভাবে তদন্ত করেন। এর বাইরে আদালতে জমা পড়া রিপোর্ট নিয়ে এই মুহূর্তে কিছু বাড়তি বলার নেই। আরেকটা বিষয় হচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি রিপোর্ট দিয়েছিল অমৃতা সিনহা এজলাসে, তাতে লিপস অ্যান্ড বাউন্সের 8টা সম্পত্তি, 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ইডি জানিয়েছেন বিচারককে। এবং পাশাপাশি কালকে ইডি যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকার জন্য বিচারপতি নির্দেশ। দেখুন, এগুলো সব এক একটা তদন্তের প্রসেস, প্রক্রিয়া। এগুলো বলছে মানেই যে কনসার্ন এজেন্সির কথা ধ্রুব সত্য সেটা মনে করার কোনো কারণ নেই। কারণ এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো, বাজেয়াপ্ত করা, অমুক করা, তমুক করা, এই ধরনের এমন একটা প্রচার, একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায়। কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে, তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে। ফলে ইডি কি বলছে সেটাই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। সুকান্ত মজুমদার নিজের বালুরঘাটে যে ওয়ার্ডে থাকে পুরসভার, সেই ওয়ার্ডটায় বিজেপিকে জেতাতে পারেন না। সুকান্ত মজুমদার ঘরদোর ছেড়ে ওইখানে প্রচার করতে গেলে যত যাবেন তত হারবেন। সুকান্তবাবু আগে চারপাশ ছেড়ে বালুরঘাটে নিজের বাড়ির ওয়ার্ডটায় বিজেপিকে লিড দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে সেটা চূড়ান্ত একটা চক্ষু লজ্জার বিষয়ে গিয়ে দাঁড়াবে। আর অনুপম হাজরা তো বলেছে যে পাড়ায় সুকান্ত মজুমদার ঘুরলে 20টা লোক সঙ্গে থাকে, তার মধ্যে 18 জন হচ্ছে সিকিউরিটি পার্সোনাল। মানে 2টো লোক নিয়ে ঘোরে, কোনো লোকজন নেই, সমর্থন নেই। ফলে আগে নিজের ওয়ার্ডটা ড্যামেজ কন্ট্রোল করুক, তারপর যাবে বাকি জায়গায়।